হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আবার আজকের ভিডিও কোয়ান্টাম মেকানিক্সের নেক্সট অর্থাৎ পার্ট 3 নিয়ে। তো আগের দুটো ভিডিওতে আমি ওল্ড কোয়ান্টামটা কিছুটা ডিসকাস করেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম যে প্লাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন কী করে কোয়ান্টাম মেকানিক্স ডিরাইভ হলো, অ্যাপ্রোচটা এলো, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে কম্পটনস এফেক্ট, আর তারপরে যেটা করলাম বোরের যেটা বোর মডেল, নিউক্লিয়ার মডেল, রাদারফোর্ডের মডেলকে কী করে মডিফাই করা হলো, আর বোরের থিওরি পস্টুলেট। তো এই কটা জিনিস করা হয়েছিল। এবার নেক্সট আজকে যেটা করব সেটা হচ্ছে ডি ব্রগলিস হাইপোথিসিস। তো আমি আজকে একটু এই ডি ব্রগলিস হাইপোথিসিসটা বলার আগে একবার আমি কোয়ান্টাম মেকানিক্সটাকে এক নজরে দেখে নিতে চাইছি। তো ফার্স্টে কি হলো না, 1900 শতকের ঠিক আগে ম্যাক্স প্ল্যাঙ্ক তার ব্ল্যাক বডি রেডিয়েশনের যে একটা কোয়ান্টাম অ্যাপ্রোচ দেখেন, আভাস পান, সেটা নিয়ে তিনি অতটা উৎসাহী বা উৎসাহী বা আগ্রহ কিছুই ছিলেন না। কারণ তিনি ভেবেছিলেন যে যে ক্লাসিক্যাল মেকানিক্স বা ইলেকট্রোডাইনামিক্স এই সমস্ত আবিষ্কার হওয়ার পর আর কিছু আবিষ্কার হওয়ার কিছু নেই। তো উনি নতুন করে কিছু শুরু করতে চাননি, তাই তিনি সেই দিকে অত করেননি, গুরুত্ব দিতে চাননি। তো ঠিক 1900 সালের ঠিক পর 1900 থেকে 1905 সালের মধ্যে এই সময় একজন পেটেন্ট ক্লার্ক, অবশ্যই বলে দিচ্ছি যে তার নাম অ্যালবার্ট আইনস্টাইন, আজকে ওনার মৃত্যুদিন। অ্যালবার্ট আইনস্টাইন সেই কাজটাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন, এবং তিনি কি করেন অ্যালবার্ট আইনস্টাইন না, একটু গুরুত্ব দিয়ে দেখেন। তিনি এক ধাপ এগিয়ে কি ভাবেন না, যে কোনো একটা মেটাল প্লেটের উপরে যেখানে প্ল্যাঙ্ক বলেছিলেন যে ব্ল্যাক বডি রেডিয়েশনে যখন ওয়ালের মধ্যে পড়ছে ইনসিডেন্টটা, তখন কি হচ্ছে না, তার যে ইয়েগুলো রেডিয়েশনটা হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল NH নিউ করে বেরোচ্ছে। আইনস্টাইন কি করলেন, আইনস্টাইন বললেন যে এই যে ইনসিডেন্ট যেটা পরে বলেই দিল যে ফোটন আসছে, ইনসিডেন্ট যে রেডিয়েশনটা আসছে সেটাও একটা একটা প্যাকেট হিসেবে আসছে, কোয়ান্টা অফ এনার্জি হিসেবে আসছে, যেটা পরে ফোটন নামে পরিচিত। তো এইদিকে আবার প্লাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশনটা ওয়াইনের ডিসপ্লেসমেন্ট ল দিয়ে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সম্পূর্ণটা তিনি তার ল দিয়ে বোঝাতে পারেননি। তখন র্যালে আর জিন্স এই ব্যাপারটাকে ক্লাসিক্যালি আর ইলেকট্রোডাইনামিক্যালি ভেবে তাকে একটা ব্ল্যাক বডিটাকে লিনিয়ার একটা হারমোনিক অসিলেটর ভেবে র্যালে জিন্স নাম্বার দেন, জিন্স নাম্বার থেকে র্যালে জিন্স ল এলো। এবার এই র্যালে জিন্স ল আসার পর প্লাঙ্ক তার উপর বেস করে ওনার প্লাঙ্কস রেডিয়েশন ল দিলেন। তো এইভাবেই আস্তে আস্তে কোয়ান্টাম অ্যাপ্রোচটা এগোতে থাকলো। এরপরে যেটা এই যে কথাটা বললাম আইনস্টাইনের, এটা 1887 সালে হার্চ এই এক্সপেরিমেন্টটা করেছিলেন উনি, ফার্স্ট ফটো ইলেকট্রিক এফেক্ট। কিন্তু আইনস্টাইন যেভাবে এটাকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থেকে কোয়ান্টাম অ্যাপ্রোচ দিয়ে বোঝাতে পেরেছিলেন, সেই জন্য তাকে 1905 সালে নোবেল প্রাইজে ভূষিত করা হয়। তো এই হওয়ার পর এরপরে কি হচ্ছে না, কম্পটন এফেক্ট আসলো। কম্পটন এফেক্ট আসার পর কি হলো না, কম্পটন দেখলেন কি না, কোনো একটা ক্রিস্টালের ওপর যদি ইলেকট্রন বিম পাস করানো হয় বা এক্স রে ডিফ্র্যাকশন করানো হয়, তাহলে কি হচ্ছে না, একটা যে ইনসিডেন্ট ওয়েভলেন্থ যে ওয়েভলেন্থে আসছে সেই ওয়েভের ওয়েভলেন্থ প্লাস তার থেকে আরেকটু স্লাইট বেশি ওয়েভলেন্থ, দুটো ওয়েভলেন্থ দেখা যাচ্ছে। আর এই দুটো ওয়েভলেন্থের মধ্যে যে ডিফারেন্স, ওয়েভলেন্থ শিফট, এইটা পুরোপুরি স্ক্যাটারিং অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করছে, এবং এই ঘটনাটাকে তিনি কোয়ান্টাম এফেক্ট দিয়ে বর্ণনা করতে পারলেন। তো এইবার কি হলো না, এইবার কি হচ্ছে যে যখন কোনো একটা রেডিয়েশন আসছে, একমাত্র দুটো জিনিস পদার্থের দুটো অবস্থা, মানে ম্যাটার আর রেডিয়েশন। তো রেডিয়েশন যে আসছে, এই রেডিয়েশনটা তোমার ওয়েভ আর পার্টিকেল ডুয়ালিটি হিসেবে দুটো একই সময়ে অ্যাপ্রোচ করতে পারে না। কি একটা কন্ট্রাডিকশন এলো না, যখন আমরা কম্পটন এফেক্ট বা ফটো ইলেকট্রিক এফেক্ট বা প্লাঙ্কস ব্ল্যাক বডি রেডিয়েশন ধরি, তাহলে তখন সেটা পার্টিকেল রেডিয়েশনের পার্টিকেল নেচার দেখাচ্ছে, ম্যাটারের রেডিয়েশনের পার্টিকেল নেচার দেখাচ্ছে, ঠিক আছে। আর যখন আবার আমরা এটা ইন্টারফিয়ারেন্স দেখবো বা ডিফ্র্যাকশন বা পোলারাইজেশন দেখবো, তখন সেটার ওয়েভ নেচার দেখাচ্ছে। তো একই সময়
তো দুটোই অবস্থা, দুটো স্টেট দেখাতে পারে না। তো এইখানে যে কন্ট্রাডিকশনটা এলো সেইখানটা কিছুটা নালিফাই করার জন্য ডি ব্রগলির হাইপোথিসিস দিয়ে ডি ব্রগলি কিছুটা এই ব্যাপারটাকে ইজ করার চেষ্টা করলেন। তো সেটা কিভাবে করলেন ওটা দেখব। তো ডি ব্রগলি কি মনে করলেন, ডি ব্রগলির একটা ইনিশিয়েটিভ ছিল নেচার লাভস সিমেট্রি, নেচার প্রকৃতি সিমেট্রিকে ভালোবাসে। তাহলে সেইখান থেকে তিনি বলতে পারলেন যে রেডিয়েশনের যদি ওয়েভ পার্টিকেল নেচার থাকতে পারে, তাহলে ম্যাটেরিয়াল পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন, নিউট্রন বা প্রোটন এদেরও তাদের তাদের করেসপন্ডিং একটা ওয়েভ লাইক নেচার থাকবে। তো ওয়েভ লাইক নেচার থাকলে তার ফ্রিকোয়েন্সি থাকবে, তো ফ্রিকোয়েন্সি থাকলে তার এনার্জি কত হবে, ই ইকুয়াল টু এইচ নিউ, তাই তো। আর মোমেন্টাম তাহলে কত হবে, ই বাই সি বা এইচ নিউ বাই সি, এটা পাবো মোমেন্টাম। ঠিক আছে, এইবার আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে কত, কোন ওয়েভের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সি ওভার ল্যামডা। সি হচ্ছে দ্য ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস আর ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। তাহলে এখানে যদি নিউ এর ভ্যালুটা বসাই তাহলে এইচ বাই সি ইন্টু সি বাই ল্যামডা হচ্ছে, তাহলে এখান থেকে এইচ বাই ল্যামডা লিখতে পারি। তাহলে মোমেন্টামটাকে এইচ অর্থাৎ প্লাঙ্কস কনস্ট্যান্টের উপরে রেখে নমিনেটর রেখে ডিনোমিনেটরে ল্যামডা রাখতে পারি। তো এইভাবে এটাকে লেখা যায়। তো এই ডি ব্রগলি এখান থেকে একটা প্রপোজাল দেন যে এই রিলেশনটা অ্যাপ্লাই করেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই ল্যামডাটাকেই তখন বলা হচ্ছে ডি ব্রগলিস ওয়েভলেন্থ, যেটা হচ্ছে এইচ বাই পি, প্লাঙ্কস কনস্ট্যান্ট ওভার মোমেন্টাম। তো এটা কি বলছে যে ডি ব্রগলি এখান থেকে পস্টুলেট কি করেন না, এভরি ম্যাটেরিয়াল পার্টিকেল আ ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই এটাকে ডি ব্রগলিস হাইপোথিসিস বলছে, আর ল্যামডা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। আর এই অ্যাসোসিয়েটেড ওয়েভটাকে ম্যাটার ওয়েভও বলে, আবার ডি ব্রগলি ওয়েভও বলে, আবার পাইলট ওয়েভও বলে। তো এখন ল্যামডা এটাকে এইভাবেও লেখা যেতে পারে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এইচ বাই এম ভি হিসেবেও লেখা যেতে পারে। তাহলে যদি রিলেটিভিস্টিক কেস হয় আমরা জানি এম ইকুয়াল টু রেস্ট মাস ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে এই এম এর ভ্যালুটা এখানে পুট করলে আমরা রিলেটিভিস্টিক ডি ব্রগলিস ওয়েভলেন্থটা ডি ব্রগলিস হাইপোথিসিস থেকে খুব সহজেই ইভ্যালুয়েট করতে পারবো। তো এবার ডি ব্রগলি দেখলেন বোরের যে পস্টুলেট দিয়েছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, যেটা আমি বলেছিলাম কোয়ারেন্টাইন, যে কোয়ান্টাইজড একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে সেই শক্তির ইলেকট্রন থাকবে। তো সেই হিসেবে দেখতে গেলে সেইটাকেই তিনি কাজে লাগান, ডি ব্রগলি বোরের এই থিওরিটাকে কাজে লাগান। তিনি মনে করেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে একটা ইলেকট্রন মুভ করে তাহলে সেখান থেকে কতটা রেডিয়েশন হবে, সেটা হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। অর্থাৎ 2 পাই আর মানে পরিধিটা, এন হচ্ছে কততম অর্ডারের কক্ষপথ, আর ল্যামডা হচ্ছে রেডিয়েশনটার ওয়েভলেন্থ। ঠিক আছে, 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এইবার উনি জানতেন, বলেছিলেন বোর এম ভি আর অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ কনস্ট্যান্ট, এম ভি আর ইকুয়াল টু এনএইচ, সরি এনএইচ কাট অর্থাৎ এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, এনএইচ বাই 2 পাই। তাহলে এখন আমরা কি করব না, এন ল্যামডাটা রেখে দিয়ে এখান থেকে আর এর ভ্যালুটা বার করে নেব। এখান থেকে আর এর ভ্যালুটা কত পাবো, এন এইচ বাই 2 পাই এম ভি। এইটাকে, এই টার্মটাকে আমরা যদি এখানে পুট করি তাহলে আসবে 2 পাই ইন্টু এনএইচ বাই 2 পাই এম ভি, আর এখানে এন ল্যামডা থেকে গেল। তাহলে এখানে দেখো 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি পড়ে থাকছে, এইচ বাই এম ভি পড়ে থাকছে। তাহলে এখান থেকে উনি পেতে পারে এটার এই ওয়েভ নেচারটাকে, যদি এরকম একটা অরবিট থাকে তাহলে ওয়েভ নেচারটা ঠিক এইরকম ভাবে তিনি ডিপিক্ট করেন।
এখানে চারটে হবে, n ইকুয়াল টু 3 হলে তিনটে, আর না হলে চারটে। আমি ছবিটা ঠিক এরকম পরিষ্কারভাবে আঁকতে পারিনি, জাস্ট এইভাবে এঁকে দেখালাম। এখান থেকে মোমেন্টামের আরেকটা ফর্মে এটাকে লেখা যেতে পারে। আমরা জানি p ইকুয়াল টু h বাই ল্যামডা। তো h কে যদি 2 পাই দিয়ে ভাগ করি আর 1 বাই ল্যামডাকে যদি 2 পাই দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো h কাট আর k। k হচ্ছে ওয়েভ ভেক্টর, ওয়েভ নাম্বার। তাহলে p ইকুয়াল টু h কাট k হিসেবে বলা যেতে পারে। এবার আমি দেখাবো যে কি করে কাইনেটিক এনার্জি আর অ্যাক্সেলারেটেড পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যদি কোনো একটা পার্টিকেল মুভ করে, তাহলে তার রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক দুটো কেস কিভাবে ইভ্যালুয়েট করা যায়। তাহলে আমি ফার্স্টে নন রিলেটিভিস্টিকটা দেখাচ্ছি। নন রিলেটিভিস্টিকের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমরা জানি কত হয় না, p স্কয়ার বাই টুয়াইস m, মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইনটু দ্য মাস অফ দ্য পার্টিকেল। তাহলে এখান থেকে আমরা p পেয়ে যাব √2m_k। তাহলে ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেন্থ কত পাবো, h বাই p, অর্থাৎ h বাই √2m_k। এইবার যদি পার্টিকেলটা একটা অ্যাক্সেলারেটেড পোটেনশিয়াল, একটা v পোটেনশিয়ালের মধ্যে দিয়ে মুভ করানো হয়, আর সেই পার্টিকেলটার চার্জ যদি q হয়, তাহলে কাইনেটিক এনার্জি হবে হচ্ছে q ইনটু v। q চার্জ আর v হচ্ছে দ্য পোটেনশিয়াল, যেই পোটেনশিয়ালের মধ্যে দিয়ে পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করা হচ্ছে। তাহলে আমি ল্যামডা পেয়ে যাব এখান থেকে h বাই √2m_qv। ঠিক আছে, এটা হলো নন রিলেটিভিস্টিক কেস। এবার যাব রিলেটিভিস্টিক কেস। এবার আসছি রিলেটিভিস্টিক কেস। রিলেটিভিস্টিক কেসে এবার আমি কাইনেটিক এনার্জি ইভ্যালুয়েট করার জন্য আগে আমাকে টোটাল এনার্জিটা দেখে নিতে হবে কত। টোটাল এনার্জি হচ্ছে আমরা জানি p স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে মোমেন্টামটা বার করব। কত পাবো, p স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে e স্কয়ার মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে p কত পাবো, 1 বাই c ইনটু √e স্কয়ার মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। এইটা তাহলে আমরা মোমেন্টাম পেলাম। তাহলে ল্যামডা ইকুয়াল টু h বাই p, তাহলে হয়ে গেল h বাই 1 বাই c ইনটু e স্কয়ার মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। এইবার আমি আসি ইটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি m0 c স্কয়ার। তাহলে এখন e স্কয়ারের জায়গায় যদি আমি এটাকে পুট করি, তাহলে আসবে ল্যামডা, আমি সিটাকে তাহলে উপরে তুলে দিতে পারি, নিচে আছে। তাহলে hc বাই রুট ওভার, এটা হচ্ছে k প্লাস m0 c স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, যেটা ছিল। hc রাখার পর এটাকে এবার আমি ভেঙে দেব স্কয়ারের ফর্মে, k স্কয়ার 2k m0 c স্কয়ার, আর বাকিটা থাকবে প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা ল্যামডা ওয়েভলেন্থ পড়ে থাকবে সেটা হবে হচ্ছে, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু hc বাই রুট ওভার k স্কয়ার প্লাস 2k m0 c স্কয়ার রুটের আন্ডারে। তো ফাইনালি আমরা এই টার্মটা পেলাম। এটাকে আরেকভাবে লিখতে পারি hc বাই রুট ওভার k, টাকে বাইরেও আনতে পারি k প্লাস 2m0 c স্কয়ার। এইবার যদি মনে করি রিলেটিভিস্টিক পার্টিকেলটা চার্জ হচ্ছে q আর v পোটেনশিয়ালের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট করছে, তাহলে k এর জায়গায় আমি সেই qv বসিয়ে দেব, q ইনটু v যদি বসিয়ে দিই, তাহলে আসবে hc বাই qv ইনটু qv প্লাস 2m0 c স্কয়ার। ঠিক আছে, তো এখন আমি যদি 2m0 c স্কয়ারটাকে বাইরে আনি, ব্র্যাকেটের বাইরে আনি, তাহলে c স্কয়ারটা রুটের মধ্যে থাকছে। তাহলে c স্কয়ারটা যদি রুটের বাইরে থাকে, রুটের মধ্যে থাকে, তাহলে রুটের বাইরে এটা c চলে আসবে, কারেক্ট। আর এখানে qv প্লাস 2m0 c স্কয়ার আছে। আমি এবার কি করলাম না, 2m0 c স্কয়ারটাকেই বাইরে এনেছি, c স্কয়ারটা আমি বাইরে করে দিলাম। 2m0 qv ইনটু হচ্ছে তোমার
এই পার্টটা 1 থেকে যাচ্ছে প্লাস কিউ ভি বাই 2m0c²। তাহলে এখানে সি সি ক্যান্সেল আউট হয়ে গেল। সি সি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমার ফাইনালি ল্যামডা যেটা থাকবে এইচ বাই √2m0 ইন্টু 1 প্লাস আলফা বাই 2। আলফা আবার এখানে একটা রেশিও যেটা হচ্ছে কিউ ভি, সেটাও একটা এনার্জি, আর m0c² এটা একটা এনার্জি, এটা দুটো এনার্জির রেশিও। তো আমি এখানে রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক কেসে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে ল্যামডাটা এসেছিল h/√2m3v, ঠিক আছে। এবার যদি আমি ইলেকট্রন ধরি তাহলে ইলেকট্রনের মাস আমি বসাতে পারবো 9.1 ইন্টু 10⁻³ কেজি, আর কিউ বসাতে পারি চার্জ 1.6 ইন্টু 10⁻19 জুল, আর এইচ এর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জানি। তো সবকটাকে যদি বসিয়ে দিই তাহলে যেটা আসবে 12.3/√v অ্যাংস্ট্রম। ভিটা হচ্ছে পোটেনশিয়াল, আমাকে পোটেনশিয়াল যা বলে দেবে সেটা রুটের মধ্যে বসালেই আমরা এখান থেকে সহজেই ল্যামডা ওয়েভলেন্থটা আমরা বার করতে পারবো। তাহলে আমরা এই যে এইটুকু পার্টটার আমরা মান জানি, তাহলে এটা হচ্ছে 12.3/1 প্লাস আলফা বাই √2, এটার পাওয়ারে হাফ, অর্থাৎ রুটটা ছিল এত ইন্টু অ্যাংস্ট্রম। এটা হচ্ছে তাহলে রিলেটিভিস্টিক ওয়েভলেন্থ, এটা নন রিলেটিভিস্টিক ওয়েভলেন্থ, এটা রিলেটিভিস্টিক ওয়েভলেন্থ। সাথে সাথে হচ্ছে √v থাকছে, √v সাথে থাকছে, মানে নন রিলেটিভিস্টিকের সাথে 1 প্লাস আলফা বাই 2 হাফ টু দি পাওয়ার হাফ, এইটা গুণ করে দিলেই সেটা রিলেটিভিস্টিক কেসে চলে যাবে। তো নেক্সট আসবো ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট। তো ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টটায় আসার কারণটা কি না, বোর যে পস্টুলেটটা দিয়েছিলেন তখন বোরের কাছে রাদারফোর্ড মডেলটা ছিল। রাদারফোর্ড মডেলের যে নিউক্লিয়ার মডেল রাদারফোর্ডের, সেইটাকে তিনি বাঁচাবার জন্য কোয়ান্টাম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেন এবং তাতে তিনি সফল হন, এবং তার সাথে তিনি হাইড্রোজেন স্পেকট্রামকেও ডেসক্রাইব করতে পারেন। হ্যাঁ, অবশ্য তিনি হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন ছিল মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে সেগুলো লিমিটেশন রয়ে গেছে, কিন্তু তিনি তার তার যে পস্টুলেট সেগুলোকে তিনি প্রমাণ করতে পেরেছিলেন। কিন্তু ডি ব্রগলির হাইপোথেসিসটা পুরোটাই একটা হাইপোথেটিক্যাল ব্যাপার ছিল, কারণ এর কোনো প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা কারোর ছিল না। তো এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করার জন্য এক্সপেরিমেন্ট করেন ডেভিসন আর জার্মার, আর আরেকজন করেন উনি হচ্ছেন জিপি থমসন, তিনি আলাদাভাবে কাজ করেন। তো আমি আগে প্রথমে ডেভিসন জার্মার যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেইটা দেখাবো। তো ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টে কি করেছিলেন না, ওনারা একটা বিম পাঠিয়েছিলেন নিকেল ক্রিস্টালের ওপর বিমটা ফেলেন, ইনসিডেন্ট করেন নর্মালি। তো আর এই যে ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে আসছিল সেটা একটা ভি ভোল্টেজের মধ্যে দিয়ে অ্যাক্সিলারেটেড হচ্ছিল, দিয়ে যখন সেটা এইভাবে রিফ্লেক্ট ব্যাক করছে তখন এটাকে ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে। আর এই যে এদের মধ্যে অ্যাঙ্গেল এটা ছিল ফাই, অর্থাৎ স্ক্যাটার করে যে যাচ্ছে, স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং হচ্ছে ফাই, পুরোটাই ডিপেন্ড করছে ফাই এর ওপর। তো এইখানে ফাইটা যদি আমি ধরি, ফাই এখানে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ফাইটা ঠিক যখন 50 ডিগ্রিতে ছিল, যখন 50 ডিগ্রি, আমি এখানটা দেখাচ্ছি অ্যাঙ্গেল 50 ডিগ্রি যখন ছিল, তখন ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা দেখিয়েছিল। পোটেনশিয়ালটা কিভাবে ভ্যারি করছে না, যত বাড়ছে ফাই অ্যাঙ্গেল যত বাড়ছে তত কমছে, কমতে 35 ডিগ্রি আসার পর সেটা বাড়তে শুরু করে, বাড়তে 50তে গিয়ে একদম পিক ভোল্টেজ পায়। 50 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করার পরই সেটা আস্তে আস্তে এসে জিরোতে চলে আসে, কমতে জিরোতে চলে আসে, কি না পোটেনশিয়ালটা। তাহলে এই যে ম্যাক্সিমাম যেটা পোটেনশিয়াল হয় এটা ধরা হয় হচ্ছে V54 ভোল্টস। 54 এই পোটেনশিয়ালটা হাইয়েস্ট যায় 50 ডিগ্রিতে। তো এইটাই হচ্ছিল ডেভিসন জার্মারের এক্সপেরিমেন্ট। তো এটা কিভাবে করেছেন এটা একবার একটু ইলাস্ট্রেট করে দিই। তো এবার আমি এটা ইলাস্ট্রেট করছি যে এটা হচ্ছে একটা ক্রিস্টাল, এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্টগুলো রয়েছে, আমি ল্যাটিস পয়েন্টগুলো দেখিয়েছি, এগুলো হচ্ছে এক একটা প্লেন। তো দুটো প্লেনের মধ্যে ইন্টারপ্লেনার সেপারেশন হচ্ছে স্মল ডি, আর দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে সেপারেশন হচ্ছে ক্যাপিটাল ডি। আর এখান থেকে ইনসিডেন্ট হয়ে পরে যেই স্ক্যাটার করছে তার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আমি দুটো 5/2 অ্যাঙ্গেলে ভেঙে দিয়েছি।
আর এই ইনসিডেন্ট ওয়েভটা তোমার এই একটা প্লেনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে। তাহলে বাই জিওমেট্রি আমরা পেতে পারি কত, থিটা প্লাস ফাই প্লাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে টোয়াইস থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ফাইভ। তাহলে থিটা আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5/2। এইবার আমরা ব্র্যাগস ল থেকে জানি n ল্যামডা ইকুয়াল টু 2d sin থিটা। তাহলে থিটার ভ্যালু জানি। এবার ডি এর ভ্যালু আমরা স্মল ডি এর সাথে ক্যাপিটাল ডি এর রিলেশন বার করব। স্মল ডি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ডি sin 5/2, ক্যাপিটাল ডি ইন্টু sin 5/2, স্মল ডিটা হচ্ছে বাই জিওমেট্রি কিন্তু। আর যেটা হচ্ছে এখানে n ল্যামডাই থেকে যাচ্ছে। তো নেক্সট যেটা করবো n ল্যামডা ইকুয়াল টু 2 ইন্টু d sin 5/2 ইন্টু আছে sin থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5/2। তো যেটা পাবো n ল্যামডা ইকুয়াল টু 2d sin 5/2 cos 5/2, sin 5/2 cos 5/2। তাহলে ফাইনালি পাবো n ল্যামডা ইকুয়াল টু d sin 5। এইবার আমি যদি ফার্স্ট অর্ডারের জন্য ধরি তাহলে n ইকুয়াল টু 1, তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু d sin 5 বার করতে পারি। তাহলে আমরা জানি এই ডি দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে দুটো ল্যাটিস পয়েন্টের ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে 2.5 অ্যাংস্ট্রম। এর সাথে সাইন হচ্ছে কত, 50 ডিগ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে, সাইন 50 ডিগ্রি, এত টোটাল অ্যাংস্ট্রম হচ্ছে। তো যেটা আসবে ফাইনালি ল্যামডাটা ওয়েভলেন্থটা আসবে সেটা হচ্ছে 1.65 অ্যাংস্ট্রম। তাহলে এটা পুরোটাই কিন্তু তোমার এক্সপেরিমেন্টালি আর জিওমেট্রি ইউজ করে পাওয়া গেল, এত অ্যাংস্ট্রম আসছে। এইবার উনি ডি ব্রগলির অ্যাসাম্পশন লাগালেন, হাইপোথেসিস ল্যামডা ইকুয়াল টু কি 12.3/√v, এত অ্যাংস্ট্রম। উনি তো তাই বলেছিলেন। এবার ভি কত পোটেনশিয়াল বলা হয়েছিল, 54 ভোল্ট। তাহলে যদি এখানে 12.3/√54 করা হয়, তত অ্যাংস্ট্রম রাখা হয়, তাহলে ফাইনালি এটা এসে দাঁড়াবে 1.66 অ্যাংস্ট্রম। তাহলে 1.65 আর 1.66 অ্যাংস্ট্রম প্রায় একই হয়ে যাচ্ছে। এইখান থেকে এই ডেভিস এন্ড জার্মার এই দুজন মিলে এক্সপেরিমেন্টের মাধ্যমে ডি ব্রগলির হাইপোথেসিসকে প্রমাণিত করেন। অপরদিকে জিপি থমসন আবার আরেকটা এক্সপেরিমেন্ট করে ডি ব্রগলির হাইপোথেসিসকে প্রমাণ করেন। তো উনি কি করেছিলেন না, উনিও ঠিক সেই এই অ্যাক্সিলারেটেড পোটেনশিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রন বিমকে পাস করান। সেটাকে তিনি পলিক্রিস্টালাইনের একটা থিন ফিল্মের ওপর ফেলেন, দিয়ে সেটাকে সেখান থেকে স্প্লিট করার পর এটাকে একটা পর্দার উপরে ফেলেন। পর্দার উপরে এরকম কনসেন্ট্রিক কয়েকটা রিং তৈরি হয়। তো উনি কি করলেন না, সেই ব্র্যাগস ল 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা ধরে তিনি আগে এই ইন্টার যে স্পেসিংগুলো রয়েছে স্পেসিংগুলোকে তিনি বার করলেন। এখান থেকে অবশ্যই তিনি স্পেসিংগুলো পেয়েছিলেন। স্পেসিংগুলো অর্থাৎ ডিটা এখান থেকে পেলেন, অর্ডার কত অর্ডারের করেছেন সেটা n পেলেন, থিটা অ্যাঙ্গেল অবশ্যই এটা প্রত্যেকটার অ্যাঙ্গেল চেক করে বাকি দেখে ল্যামডা একটা সামথিং বেরোলো। যেটা বেরোলো আর এই পোটেনশিয়ালটা যত ছিল সেখান থেকে ওই 12.3 বাই সেই √ওভার পোটেনশিয়ালটা দিয়ে যত অ্যাংস্ট্রম ল্যামডা আসে সেই এই ল্যামডার সঙ্গে সমান হয়। তো এই দিয়ে প্রমাণিত হলো যে আরেকবার যে ডি ব্রগলির হাইপোথেসিস ছিল যে ঠিক। এছাড়া এরা আরো অনেক হয়েছিল এক্সপেরিমেন্ট। তো যেটা বলার যে জিপি থমসন ছিলেন জে থমসনের ছেলে। জে থমসন 1906 সালে নোবেল প্রাইজ পান ইলেকট্রনের পার্টিকেল নেচার আবিষ্কার করার জন্য। আর ঠিক তার 23 বছর পর 1929 সালে জিপি থমসন নোবেল প্রাইজ পান ইলেকট্রনের ওয়েভ নেচার আবিষ্কার করার জন্য।
তো এরপরে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে কি করে এটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাপ্রোচ করা যায় সেটা বলা আছে। আর সেখান থেকে ওয়েভ ফাংশনের কি কেন দরকার পড়লো, ওয়েভ ফাংশনের কেন দরকার পড়লো, আর সেখানে বর্নের ইন্টারপ্রিটেশনটা কি, এই সমস্ত জিনিসগুলো জানার আছে। অর্থাৎ আমরা আস্তে আস্তে ওল্ড কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা নিউ কোয়ান্টাম মেকানিক্সের দিকে এগোচ্ছি। তো আমি নেক্সট ভিডিওতে এই জিনিসটা শুরু করব, দিয়ে যেটা করব যে আমি যেটা বলেছিলাম হাইজেনবার্গ আর শ্রডিঞ্জার এই দুজন দুটো আলাদা রাস্তা তৈরি করেন কোয়ান্টাম মেকানিক্সের জন্য, নিউ কোয়ান্টাম মেকানিক্সের জন্য। তো নিউ কোয়ান্টাম মেকানিক্সে যেটা হাইজেনবার্গ পথ যেটা দেখান সেটা হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স মেথড বা অপারেটর মেথড যেটাকে বলছি। তো অপারেটর মেথড, আর শ্রডিঞ্জার হচ্ছে ইন্টিগ্রেশনকে ইউজ করে, ডেরিভেশন ইউজ করে, ক্যালকুলাস, মেনলি ক্যালকুলাস ইউজ করে বাকিটা তিনি করেন। তো এই দুটো রাস্তার মধ্যে আগে আমি ফার্স্টে হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল সেটা ক্লিয়ার করাবো, করে হাইজেনবার্গের পদ্ধতিতে অর্থাৎ অপারেটর ফর্মুলেশন, অপারেটরকে কীভাবে অ্যাপ্লাই করা সেই সমস্ত জিনিসগুলো ফার্স্টে বলবো। নেক্সট আমি যাব শ্রডিঞ্জার ইকুয়েশন, তারপরে তার অ্যাপ্লিকেশন, নেক্সট লিনিয়ার হারমোনিক অসিলেটর আর হাইড্রোজেন অ্যাটম করে কোয়ান্টাম মেকানিক্সের এই পুরো সিরিজটা আমি কমপ্লিট করব। তো আস্তে আস্তে আমরা ওল্ড কোয়ান্টাম থেকে নিউ কোয়ান্টামের দিকে এগোচ্ছি, আর নিউ কোয়ান্টামের কী কী বৈশিষ্ট্য সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।